ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, হামলা পাল্টা হামলা চলছে। দুপক্ষই দাবি করছে তারা যথেষ্ট সক্রিয়ভাবে হামলা করছে। ইরান এই যুদ্ধে পুরোপুরি একা, আঞ্চলিকভাবে একা, আন্তর্জাতিকভাবে একা। কাউকে আসলে ইরান তার পাশে পাচ্ছে না। ইসরায়েলকে প্রতিহত করার জন্য, ইসরায়েলে পাল্টা হামলা করার জন্য কতক্ষণ আসলে এই যুদ্ধের ময়দানে ইরান তাদের দাপট দেখাতে পারবে? ইসরায়েল একটা মিলিটারি সুপার পাওয়ার বলা চলে। আমরা সুপার পাওয়ার বলতে এখন যুক্তরাষ্ট্রকে ভাবি। বস্তুত পক্ষে ইসরায়েল একটা সুপার পাওয়ার। ইসরায়েল সর্বাধুনিক অস্ত্রশস্ত্র তার আছে, যুক্তরাষ্ট্র তাদেরকে সাপ্লাই দিয়ে সর্বাধুনিক অস্ত্র, সেগুলো ডেফিনেটলি তখন থেকে ইরানের জন্য পাঠানো হয়েছে এবং প্রস্তুতি আগে থেকে শুরু হয়েছে। আমেরিকা কি এই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে নাকি অলরেডি জড়িয়ে আছে? ধরনের সাহায্য তারা করতে রাজি আছে। তো কাজেই অবস্থা খুবই ব্লিঙ্ক। কি যে হবে এটা বলা মুশকিল। তৃতীয় যুদ্ধ বেজে যেতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, হামলা পাল্টা হামলা চলছে। দুপক্ষই দাবি করছে তারা যথেষ্ট সক্রিয়ভাবে হামলা করছে। যদিও হিসেব বলছে, অর্থাৎ আপনি যদি সম্পদের ক্ষয়ক্ষতি, প্রাণহানি সবকিছু মিলে দেখা যাবে ইসরায়েলই সবচেয়ে সক্রিয়ভাবে এই যুদ্ধে টিকে আছে। এবং যেটি বলছিলাম যে চ্যাটাম হাউসের একটি বিশ্লেষণ, যে ইরান এই যুদ্ধে পুরোপুরি একা, আঞ্চলিকভাবে একা, আন্তর্জাতিকভাবে একা। কাউকে আসলে ইরান তার পাশে পাচ্ছে না। এমন একটা যুদ্ধে ইরান কতক্ষণ আসলে টিকে থাকবে, কিংবা ইরানের সামরিক শক্তি ইসরায়েলকে প্রতিহত করার জন্য, ইসরায়েলে পাল্টা হামলা করার জন্য কতক্ষণ আসলে এই যুদ্ধের ময়দানে ইরান তাদের দাপট দেখাতে পারবে? খুব কম সময়। ইরান যথেষ্ট মিসাইল ইত্যাদি আছে, ড্রোন আছে, এগুলো আছে, এগুলো দিয়ে কিছু। কিন্তু প্রথম হামলা থেকে শুরুতেই ইরানের বেশ অনেকগুলো মিসাইল ঘাঁটি ইত্যাদি, সামরিক ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে, মিলিটারি কমান্ডারদেরকে মেরে ফেলা হয়েছে। ফলে তাদের অবস্থা কাহিল। এমনিতে যদি তাদের কিছু ধ্বংস না করা হতো, ইরান ইসরায়েলের সমকক্ষ মোটেই না। ইসরায়েল একটা মিলিটারি সুপার পাওয়ার বলা চলে। আমরা সুপার পাওয়ার বলতে এখন যুক্তরাষ্ট্রকে ভাবি, চীনকে ভাবি, রাশিয়ার প্রায় 6000 পারমাণবিক অস্ত্র আছে, তাদেরকে ভাবি। কিন্তু বস্তুত পক্ষে ইসরায়েল একটা সুপার পাওয়ার। ইসরায়েল সর্বাধুনিক অস্ত্রশস্ত্র তার আছে, যুক্তরাষ্ট্র তাদেরকে সাপ্লাই দিয়ে সর্বাধুনিক অস্ত্র এবং মিলিটারি টেকনোলজিতে, ওয়েপন্স টেকনোলজি তারা নিজেরাও কিছু ডেভেলপ করেছে এবং তারা কিছু কিছু সফিস্টিকেটেড অস্ত্র ইত্যাদি বিদেশে রপ্তানি করে। তাদের তুলনায় ইরান মোটেই দাঁড়াতে পারবে না। ইরান কিছু ক্ষয়ক্ষতি করছে, কিন্তু ইরানকে শেষ করতে পারবে। এখনো তো পর্যন্ত মাত্র প্রথম দিকে তাদের সামরিক নেতাদের হত্যা করা হয়েছে, তাদের কিছু নিউক্লিয়ার ওয়েপন্সের যে পারমাণবিক শক্তি কেন্দ্র যেগুলো তারা তৈরি করছিল, এনরিচমেন্ট ফ্যাসিলিটি গুলো, সেগুলোতে আক্রমণ করেছে প্রথম দিকে। কিন্তু তার পরবর্তী ইরান যখন পাল্টা হামলা শুরু করলো, তখন তারা ইরানের অন্যান্য স্থাপনাতে আক্রমণ করেছে, তেহরান রাজধানীর বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ করেছে, ওদের তেলের ডিপোতে আক্রমণ করেছে, তেল যে তারা এক্সপোর্ট করে সেগুলার বিভিন্ন কেন্দ্রে হামলা করছে। এইটা এখন পর্যন্ত এইটাতে আছে। এর পরবর্তী পর্যায়ে তারা ইরানের শিল্প কারখানায় হামলা করতে পারবে। শিল্প কারখানা, সেতু, যেগুলো সেতু, তাদের ইনফ্রাস্ট্রাকচার বলতে যত জায়গায় যত বিদ্যুৎ কেন্দ্র আছে, যত অয়েল সাপ্লাই ডিপো আছে, যত ইন্ডাস্ট্রি আছে, যত ব্রিজ আছে, সব উড়িয়ে দিতে পারে। তারা যদি ইচ্ছা করে এক সপ্তাহের মধ্যে একদম সব উড়িয়ে দিতে পারবে। তো তারা এত অস্ত্র কোথায় করবে? তাদের কাছে সর্বাধুনিক অস্ত্র আছে। সবচেয়ে পাওয়ারফুল যুদ্ধ বিমান যেটাকে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে যেটা তারা যুক্তরাষ্ট্র সাপ্লাই দিয়েছে, সেটা হচ্ছে F-35 বিমান এবং সর্বাধুনিক মিসাইল আছে। ফলে তাদের সাথে ইরান টিকে থাকতে পারবে না। তবে ইরানের কিছু ছিল, সেগুলা দিয়ে ইসরায়েলে হামলা করছে, কিছু কিছু ক্ষয়ক্ষতি তারা করতে পারছে। কিন্তু এট দি এন্ড অফ দি ডে তারা এই একটা কথা। 2 নম্বর হচ্ছে, আজকে এই যে কানাডাতে যে সম্মেলন হচ্ছে, উন্নত 7টি দেশ রাষ্ট্রের সম্মেলন, সেখানে একটা তারা স্টেটমেন্ট তৈরি ইস্যু করার কথা বলেছিল
দুই পক্ষকে যে মানে অস্ত্র বিরতি করার জন্য, যুদ্ধ বিরতি করা, মানে যুদ্ধ থেকে পারস্পরিক আক্রমণ থেকে বিরত হওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তারা এটাতে স্বাক্ষর করবেন না। তাহলে এখন ওই অবস্থাতেই আছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আরো একটা কথা বলেছেন যে আমি ইরানকে বলেছিলাম আলোচনা শুরুর প্রাককালে যে 60 দিন আমি তোমাদেরকে সময় দিচ্ছি, 7 দিনের ভিতর তোমাদেরকে রাজি হতে হবে, মানে ওই পারমাণবিক শক্তি নিয়ে তাদের সাথে যে আলোচনা হচ্ছে। আচ্ছা, তারা 60 দিনের দিন করেনি, 61 দিনের দিন ইসরায়েল আক্রমণ করেছে। এই একটা কথা। নিউ ইয়র্ক টাইমস ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ইতিপূর্বেই গত 2-3 দিনে যে সমস্ত লেখা হয়েছে তার মধ্যে আপনি দেখবেন স্পষ্ট হয়ে বলা হয়েছে এই যুদ্ধ গত পরশু থেকে এরা মানে আক্রমণ তার সেদিন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে তা না, কয়েক মাস থেকে প্রিপারেশন চলছে। আমি তো বলবো যে বাইডেনের আমলে যে F-35 সাপ্লাই দেওয়া হয়েছে, অন্যান্য অত্যাধুনিক সমস্ত পাওয়ারফুল, সেগুলো তো হিজবুল্লাহ এদের জন্য পাঠানো হয় না, হামাসের জন্য পাঠানো হয়, সেগুলো ডেফিনেটলি তখন থেকে ইরানের জন্য পাঠানো হয়েছে এবং প্রস্তুতি আগে থেকে শুরু হয়েছে। ফলে ভিতর যাওয়া হয়েছে। এবং যেটা ট্রাম্প সাহেব বললেন সেটা হচ্ছে ইরানকে একটা ফেইট অ্যাকমপ্লি বলে দেওয়া হয়েছে, এটা গ্রহণ করো, না করলে তাদের এই পিসফুল মানে বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক ইউরেনিয়াম দিয়ে সেটার জন্য সম্ভবত 7.2% পর্যন্ত মানে এনরিচ করতে হয় ইউরেনিয়ামকে। তাদেরকে ওর বাইরে আর করতে দিতে রাজি নাই। এবং আগে যত এনরিচ ইউরেনিয়াম মানে ও এনরিচকৃত সমৃদ্ধকরণকৃত যে পরিমাণ তাদের কাছে আছে, সম্ভবত 65 কিলোগ্রাম, সেগুলো সব হস্তান্তরের কথা বলা হয়েছে। ফলে তাদেরকে এক ধরনের সারেন্ডার করার কথা বলা হয়েছিল, তার রাজি হয়নি। এখন তাদের অবস্থা যেদিকে, অতি শীঘ্র যদি তারা সারেন্ডারের 2-3 দিনের ভিতরে না রাজি হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে দেশটি, অনেক মানে সর্বনাশ হয়ে যাবে। এবং প্রেসিডেন্ট আর্দাওয়ান আপনি যেটা বলেছেন, পুতিন, তারা আলোচনা করেছেন। আমার মনে হয় পুতিন মধ্যস্থতার প্রস্তাব যেটা দিয়েছেন সেইটাকে ব্যবহার করে কোনো মতে যদি মানে ইরান মেনে নেয় তাহলে ভালো, না হলে সর্বনাশ হয়ে যাবে। ডক্টর নবী, গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার কাছে জানতে চাই, সেটি হলো এই যুদ্ধটা সাদা চোখে দেখা যাচ্ছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, এবং আমেরিকা শুরু থেকে বলছে আমাদের এই যুদ্ধে কোনো দায়বদ্ধতা নেই, আমাদের এই যুদ্ধে কোনো সংশ্লিষ্টতা নেই। এবং আমেরিকাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আপনার একটা টেলিফোন কলই পারে এই যুদ্ধটা বন্ধ করে দিতে, আপনি যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিন। অন্যদিকে প্রেসিডেন্টও কিন্তু বলছে আসুন আলোচনা করো, ইরান তোমরা আলোচনা করো, তোমরা কিন্তু হেরে গেছো এর মধ্যে যুদ্ধে। আমি আপনার কাছে যেটি জানতে চাই, আমেরিকা কি এই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে নাকি অলরেডি জড়িয়ে আছে? আসলে আমরা এই কনফ্লিক্টের পিছনের দিকে যদি তাকাই, ইসরায়েলকে কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? ইসরায়েলকে প্যালেস্টাইনের ল্যান্ডে প্রতিষ্ঠা করা হয়েছিল মিডল ইস্টকে কন্ট্রোল করা। যুদ্ধের প্রতি যে অন্যায় করেছিল হিটলার, সে তো হিটলার করেছিল, আরব দেশ করে নাই। তো ওইখানে কেন এই স্টেটটা করা হয়েছিল? উদ্দেশ্য যে ওয়েস্টার্ন কান্ট্রি, স্পেশালি আমেরিকা, ইংল্যান্ড এবং তার সাথে ফ্রান্স, এরা মিলে ওই রিজনটাকে কন্ট্রোল করবে এবং ইসরায়েল হবে তাদের হাতিয়ার, ওয়েস্টার্ন কান্ট্রির হাতিয়ার। এবং ইসরায়েলের যে ফাউন্ডিং ফাদার যারা ছিল তারা নেতানিয়াহুর মতো এরকম উগ্র রাজনীতিবিদ বা নেতা ছিল না। এই নেতানিয়াহুর মূল উদ্দেশ্য হলো এরা প্যালেস্টাইন অঞ্চলকে ধ্বংস করে মিডল ইস্টের যত দেশ আছে সেগুলোকে কন্ট্রোল করা। যেমন ইরাকের কথাই ধরেন, ইরাকে যে যুদ্ধ আমেরিকাকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে এনগেজ করা হলো, এটা ইন্সপায়ার্ড বাই কারেন্ট ইসরায়েলি প্রাইম মিনিস্টার। সে 90-তে বোধহয় আমেরিকান এক কংগ্রেসে সে বক্তৃতা দিয়েছিল যে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, তাদের কন্ট্রোল করলেই
সমস্ত সন্ত্রাস বন্ধ হবে। একটা মিথ্যা অজুহাতে যে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, এই আমেরিকাকে সেখানে নেওয়া হলো, ইরাককে ধ্বংস করা হলো। এবং আমেরিকার পলিসি যদি আমরা দেখি, তারা শর্ট টার্ম গোলের জন্য তারা তাদের যুদ্ধের নামে একটা অশুভ শক্তিকে সমর্থন করে, আলটিমেটলি তারা লং টার্ম পলিসিতে তারা পরাজিত হয়। যে ঘটনা ঘটেছে ভিয়েতনামে, সেই ঘটনা ঘটেছে আফগানিস্তানে, সেটা ঘটেছে ইরাকে, এখন ঘটতে যাচ্ছে সিরিয়াতে, এর আগে লিবিয়াতে হয়েছে। তো আমেরিকা তাদের যে পলিসি, যে হিজেমনি, ওয়ার্ল্ড হিজেমনি কন্টিনিউ করবে, এবং তাদের হাতের অস্ত্র হলো ইসরায়েল। এবং ইসরায়েলের কারেন্ট যে প্রাইম মিনিস্টার, সে একজন যুদ্ধবাজ এবং বিশ্ব শান্তির বিরুদ্ধে সে একটি থ্রেট, এবং সেই সব সময় উস্কানি দিয়ে মিথ্যা কথা বলে আমেরিকা তো ব্লাইন্ড চেক তার কাছে আছেই। সে প্যালেস্টাইন, মোটামুটি আমেরিকার দুটো পলিসি ছিল, যে টু স্টেট থিওরি। এর আগে যতগুলো প্রেসিডেন্ট তারা সবাই এটা অন্তত ইন প্রিন্সিপাল সেই কথা তারা বলতো, তারা চেষ্টা করতো, সিরিয়াসলি চেষ্টা করে না। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এবং কারেন্ট প্রাইম মিনিস্টার, এরা দুজনে মিলে প্যালেস্টাইনকে ধ্বংস করে দিবে। প্যালেস্টাইনের টু স্টেট থিওরির তো কোনো প্রশ্নই ওঠে না। প্যালেস্টাইনকে ডোনাল্ড ট্রাম্প এমনি তো ইসরায়েল গাজাকে ধ্বংস করেছে, রিফিউজির অবস্থা সৃষ্টি করেছে দুনিয়ার ইতিহাসে এইরকম অমানবিক এবং লঙ্ঘন করে। গাজার পাশে তো আমরা আন্তর্জাতিক শক্তি দেখেছি, আঞ্চলিক শক্তি দেখেছি, অনেকের সহানুভূতি দেখেছি, এমনকি আমেরিকাতে বড় বড় বিক্ষোভগুলো হয়েছে প্যালেস্তাইনের পক্ষে। কিন্তু ইরান এতটা একা কেন? আমি সেই পয়েন্টে আসছি যে এত আমেরিকাতে প্যালেস্তাইনের পক্ষে বিক্ষোভ হলেও আলটিমেটলি কি হয়েছে সেটার কোনো এফেক্ট নাই। নেতানিয়াহু যা করতে চেয়েছে সে তাই করছে, এবং ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর কাছ থেকে আরেক স্টেপ এগিয়ে বলতেছে গাজার সমস্ত লোকদেরকে অন্য আরব স্টেটে সেটেল করতে হবে, এবং গাজাকে সে একটা রিসোর্ট বানাবে, এবং আমেরিকা দরকার হলে আমেরিকা কিনবে। তারপরে সে প্রস্তাব দিয়েছে আমেরিকার যদি ইনভলভ, এটা প্র্যাকটিক্যাল না হয়, সে পার্সোনালি হি ওয়ান্ট টু বাই গাজা স্ট্রিপ। তো এখান থেকে কি প্রমাণ হয় যে অর্থাৎ এই যে বিশ্ব মতামত, তারপরে আমেরিকানদের সিম্প্যাথি, এগুলোর কোনো মর্যাদা নেই। ডিপ স্টেট আমরা যেটাকে বলি, সেই ডিপ স্টেট যেটা মনে করে সেটা ডেমোক্রেট রিপাবলিকান সবাই সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। আলটিমেটলি তারা যেটা চায় সেটাই হচ্ছে, সেটা বাংলাদেশে হচ্ছে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, নেতানিয়াহু সে একটা ফ্রি চেক, ব্ল্যাঙ্ক চেক পেয়েছে, সে গাজাকে ধ্বংস করেছে, প্যালেস্টাইনকে ধ্বংস করেছে, এখন ইরানের পেছনে লেগেছে। ইরানের পেছনে লাগার কারণটা কি? কারণটা হলো যে মিডল ইস্টে একমাত্র ইসরায়েল মনে করে ইরান তাদের একটা প্রতিদ্বন্দ্বী, ইরানের হাতে যে অস্ত্র আছে, যে তাদের জনশক্তি আছে, সেগুলো দিয়ে ইসরায়েলকে ক্ষতি করতে পারে। প্রথমত তারা কি, ইসরায়েল কি করবে আমেরিকার সাহায্যে, যে প্রক্সি, যে ইসরায়েলের যে প্রক্সি গুলা ছিল, হাজিবুল্লাহ, তারপরে কি বলে সিরিয়া, এগুলোকে ধ্বংস করেছে। এখন মিলিটারিলি ইরান হলো উইকেস্ট পয়েন্টে আছে এই হিজবুল্লাহর পরাজয়ের জন্য। এবং এর আগে যে একটা জিনিস এখানে আমি উল্লেখ করতে চাই, সেটা হলো এই যে তেহরানে শহরে ইটসেলফ যে হিজবুল্লাহ লিডারকে হত্যা করা হয়েছে, প্যালেস্টাইন যারা সিভিলিয়ান লিডার, যারা নেগোসিয়েট করছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। এখানে কিন্তু একটা ইন্ডিকেশন ছিল যে ইসরায়েলে কি বলে ইরানের যে সিকিউরিটি সিস্টেম, ইন্টেলিজেন্স, সেটা খুব দুর্বল। কিন্তু এই গত শুক্রবার যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু মিলিটারিলি পরাজয়ের চাইতে ইরানের পরাজয় হয়েছে ইন্টেলিজেন্সে। কারণ তাদের একেবারে সেনাপ্রধান থেকে শুরু করে সব শীর্ষ, কারণ স্পাই ঢুকেছিল ইটসেলফ ইরানে, এবং মিডিয়াতে দেখলাম নট অনলি ইরানের ভিতরে স্পাই ছিল,
ইভেন যে ড্রোনগুলা অ্যাটাক করা হয়েছে স্পেসিফিক্যালি, সেগুলো অ্যাসেম্বল করা হয়েছে ইরানের ভিতরে, তেহরানের ভিতরে। মানে তাদের স্পাই সিস্টেম এত স্ট্রং ছিল, ইসরায়েলিদের কথা বলছি, যে ইরানের স্পাই সিস্টেমটা সেটাকে ডিটেক্ট করতে পারে না, যার ফলে বিশ্বাসঘাতকতা বা মির্জাফরি যেটাই বলেন না কেন, এদের প্রথম পরাজয় হয়েছে এই সিকিউরিটি ফেইলারে। তা না হলে এই যে সমস্ত লিডারদেরকে হত্যা করা হয়েছে, তাদের লোকেশন ইত্যাদি ইত্যাদি, কিভাবে ইসরায়েলরা টার্গেট করেছে। আমি মিডিয়াতে দেখলাম তারা বলছে প্রথম অ্যাটাকে ইরান আকাশের চাইতে, স্কাইয়ের চাইতেও তারা ল্যান্ডে পরাজিত হয়েছে। তারপরে তারা ঘুরে দাঁড়িয়ে প্রায় কয়েকদিন পরে এখন যে অ্যাটাক করেছে কাউন্টার অ্যাটাক ব্যালিস্টিক মিসাইল দিয়ে, তেহরানে, তেল আবিবে এবং ইসরায়েলে কিছু ক্ষতি করেছে। কিন্তু মাহমুদুল্লাহ ভাই যেটা বললেন, কিন্তু এই ফার্স্ট স্টেপে তারা ইসরায়েলের ক্ষতি করেছে সাবস্টেন্সিয়ালি, যেটা ওয়েস্টার্ন মিডিয়াতে আসে না। কিন্তু সাস্টেইনেবিলিটি যদি আমরা বলি, ইরান ইসরায়েলের বিরুদ্ধে টিকতে পারবে না, কারণ এই সফিস্টিকেটেড উইপন্স আমেরিকা থেকে মানে আনলিমিটেড সাপ্লাই রয়েছে। এবং নট অনলি দ্যাট, অস্ত্র ছাড়াও মেডিটেরিয়ানে ইসরায়েলের যে সমস্ত শিপ রয়েছে, সোলজার রয়েছে, যে সমস্ত ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলো দিয়ে সাহায্য করবে। আজকে মিডিয়াতে দেখলাম ইউকে এবং ফ্রান্সও তাদের নৌবাহিনীর তারা মেডিটেরিয়ানের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ ইসরায়েলকে এই ওয়েস্টার্ন কান্ট্রি ইনক্লুডিং আমেরিকা, তারা যে কোনো ধরনের সাহায্য দিয়ে তাদেরকে রক্ষা করবে, প্রোটেক্ট করবে। কারণ ইসরায়েলের ইন্টারেস্ট হলো ওয়েস্টার্নদের ইন্টারেস্ট। তারা মিডল ইস্টে এটা তেলের রয়েছে, অন্যান্য রিসোর্স রয়েছে, তারপরে এই সুয়েজ ক্যানেল রয়েছে, বিভিন্ন যে সমস্ত তাদের যে ইকোনমিক ইন্টারেস্টের জন্য যা রয়েছে সেগুলো রক্ষা করার জন্য ওয়েস্টার্ন কান্ট্রি যে কোনো কিছু ধরনের সাহায্য তারা করতে রাজি আছে। তো কাজেই অবস্থা খুবই ব্লিক। কি যে হবে এটা বলা মুশকিল, তৃতীয় যুদ্ধ বেজে যেতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।